পরীক্ষা দিয়েছো, পরীক্ষা ভালো হচ্ছে কমন, স্কুল প্রপার হবে না। আচ্ছা, আবার দেখো একজনের নাম, যেমন তোমার নাম রাফি, রাফি একজনের নাম এখানে আছে। আমি বুঝতে পারছি ক্লাসের মধ্যে রাফি উপস্থিত আছে, তাহলে রাফি হচ্ছে প্রপার নাউন। তাহলে বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে আমাদের এক কথায় হচ্ছে যে জিনিসটা দেখে তুমি বুঝতে পারবা যেটা একজনের নাম বা একজন ব্যক্তিকে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে প্রপার নাউন। কি দিয়ে সেন্টেন্স মেক করি যেন, মনে আছে কারোর? আছে, ধরো বললাম যে টেবিলের উপর একটি বই আছে, এটা কি দিয়ে শুরু হয়? There. হ্যাঁ, দেয়ার দিয়ে শুরু হয়। তো চলো আমরা প্রথম যে প্রেপোজিশন আছে, আমরা ইন এর ব্যবহার দেখব, কিন্তু ইন এর ক্ষেত্রে দেয়ারটা প্রয়োজন হবে। আচ্ছা, ধরে নাও আমি লিখলাম যে টেবিলের উপর একটি বই আছে। খুব ভালো করে বুঝবা, হ্যাঁ? আচ্ছা, টেবিলের উপর একটি বই আছে, খেয়াল করো। টেবিলের উপর একটি বই আছে। আচ্ছা, একটি বই আছে। আচ্ছা, এখানে আমরা কি বলবো? আমরা অন এর ব্যবহার শিখতে চলেছি। অন, অন হচ্ছে উপরে, কোনো কিছুর উপরে হলে অন দিতে হয়, কিন্তু এই অনটা উপরে থাকলেও লেগে থাকবে, কোনো কিছুর সাথে লেগে থাকবে। এই যে উপরে, উপর কিন্তু কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে লেগে থাকবে। কোনো লিখতে হবে না কারোর, তুমি খালি বুঝবা। হ্যাঁ, দেখো অন হচ্ছে কোনো কিছুর উপরে কিন্তু লেগে থাকবে, সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আচ্ছা, এই ক্ষেত্রে আহনাফ বলো দেখি, টেবিলের উপর একটি বই আছে, এটার ইংলিশটা কি হবে? জি স্যার। টেবিলের উপর একটি বই আছে, এটার ইংলিশটা বলো। Table on a book. না, ওই যে বললাম কোনো কিছুর উপর হলে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করব। There table on a book. না, দেখো প্রথমে আছে একটি বই আছে, এটুকু বলো। একটি বই আছে, দেয়ার, There are আর হবে না, দেয়ার there is a বুক book অন দা, on table. অন দা, On the table. ঠিক আছে। ওকে, মাইক্রোফোন একটু অফ করে ফেলো। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। দেখো এটা হচ্ছে টেবিলের উপরে একটি বই আছে, কিন্তু বইটা কি অবস্থায় আছে? লেগে আছে, তাই না? লেগে থাকলে আমরা অন ব্যবহার করব, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। দেয়ার ইজ আ বুক অন, আচ্ছা কে যেন যুক্ত হচ্ছে না, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই একটা এক্সাম্পল গেল। এরকম যে কোনো এক্সাম্পল যেটা উপরে হবে, লেগে থাকবে, সেগুলোর সাথে আমরা অন ব্যবহার করব। ধরো আরেকটা বললাম যে ছাদের উপর একটি বাগান আছে, একই রকম। আচ্ছা, ছাদের উপর, দেখো ট্রান্সলেট ইম্পর্টেন্ট, আমি একটু পর তোমাদেরকে দিয়ে লিখতে দেবো, সুতরাং ট্রান্সলেশনস এর ফর্মগুলো একটু ঠিক রাখো। ছাদের উপর একটি বাগান আছে, এই যে দেখো, এটাও কিন্তু লেগে আছে, কারণ বাগান তো উপরে থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব? আচ্ছা, তুবা বলো তো এটার ইংলিশটা কি হতে পারে? ছাদের উপর একটি বাগান আছে। স্যার ছাদ ইংরেজি রুফ মানে ছাদ, আর ডবল এফ, রুফ মানে ছাদ। তাহলে কি বলবো? there is a না, rooftop in শোনো, the এই hill. ছাদ আছে না, প্রথম অংশটুকু পরে হবে, আগে কি আছে সেটা উপরে আগে হবে, এরপরে বাকি অংশ। আবার বলো দেখি, There is a field in the rooftop. আচ্ছা, বাগান ইংলিশটা কি যেন? ফিল্ড না, বাগান ইংলিশ হচ্ছে গার্ডেন। দ্যার ইজ আ Garden. গার্ডেন অন দ্য রুফ, এই যে দেখো। ওকে, তাহলে দেয়ার ইজ আ গার্ডেন অন দ্য রুফ, অর্থাৎ ছাদের উপরে একটি বাগান আছে। দেয়ার ইজ আ গার্ডেন অন দ্য রুফ, বাস হয়ে গেল। তার মানে এখানে আমি তোমাদের যেটা বুঝিয়েছি যে লেগে থাকবে, দেখো টেবিলের উপর, তাহলে উপরে কিন্তু কোনো কিছুর সাথে লেগে আছে, এরকম বোঝালে আমরা আমরা অন ব্যবহার করব। এবার আসো নেক্সট, আমরা যাব একবার প্রিপোজিশন লিস্ট তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমি বুঝিয়ে নিই তারপরে। আচ্ছা, এরপরে আসো লেগে থাকবে না। দেখো উপরে কিন্তু কোনো কিছুর সাথে লেগে থাকবে না, এবং এই সকল ক্ষেত্রে আমাদের দেয়ারের ব্যবহারটা অনেক বেশি হবে। ধরো রাস্তার উপর একটা ব্রিজ আছে, হ্যাঁ, রাস্তার উপর একটি ব্রিজ আছে, রাস্তার উপর একটি ব্রিজ আছে। আচ্ছা, যদিও
ব্রিজের যে সিঁড়ি মাটির সাথে আছে, কিন্তু ব্রিজটা কোথায় দেখো, সিঁড়ির কথা বলা হচ্ছে না, ব্রিজটা তো উপরে আছে। তো রাস্তার সঙ্গে তো ব্রিজের একটা বিশাল পার্থক্য, মানে বিশাল একটা দূরত্ব আছে, তাই না? তো এই যে কোনো কিছুর সাথে লেগে নাই কিন্তু উপরে আছে, এরকম বললে আমরা অন ব্যবহার করব না, তখন ব্যবহার করব ওভার। আর এই কারণে তোমরা জানো আমরা ওভার ব্রিজ বলে থাকি, যে হ্যাঁ তুমি কোথায়, স্যার আমি তো ওভার ব্রিজের উপরে আছি। ওভার ব্রিজ মানে ব্রিজটা ওভারে আছে, মাটির থেকে উপরে। রাফি বলো তো এটা ট্রান্সলেট কি হতে পারে? দেয়ার, বলো রাফি, হ্যাঁ বলো। There bridge on the road. আচ্ছা, অন হবে না, এখানে হবে কি দেখো, দেয়ার ইজ হবে একটা, এরপর কি আছে, ব্রিজ আছে, দেখো বিল, এই যে ব্রিজ, ডিজি, ব্রিজ কোথায় বলেছি, উপরে হলে ওভার হয়ে যাবে, এই যে দেখো ওভার, ওভার দা রোড। এই যে আমি তোমাকে আরেকটা সেন্টেন্স হচ্ছে, খেয়াল করো, এই ধরনের সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে কি আছে সেটা আগে বলবো, এরপর কোথায় আছে সেটা পরে লাস্টে হবে। এবং যেহেতু ব্রিজের সাথে লেগে নাই, তাই এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, অন দিতে পারবোই না, এখানে অন দেওয়া যাবে না, এখানে ওভার দিতে হবে। আচ্ছা ধরো আরেকটা আমি এক্সাম্পল লিখছি, যে আমার মাথার উপর একটি ফ্যান আছে, ফ্যান আছে, বলো তো রাফি এটা কি হতে পারে বাবা, আমার মাথার উপর একটি ফ্যান আছে, কি হবে? দেয়ার, There is a fan দেয়ার ইজ over my head. হ্যাঁ, there is a fan over my head, over my head, head এটা কিন্তু ভুলেও কেউ অন বলবা না, কারণ ফ্যান তো মাথার উপরে টাচ করতে পারবে না, তাই না? সো there is a fan over my head। তাহলে এটা গেল। আমরা আরেকটা এক্সাম্পল যদি বলি, ধরো ঠিক তোমার যে ইয়ে আছে, দরজা আছে, দরজার উপরে একটি ছবি আছে, সাপোজ অদ্রিজ বলো দেখি, দরজার উপরে একটি ছবি আছে, কি হতে পারে? দরজার, হ্যাঁ উপর লেগে নাই, বলো উপর একটি ছবি আছে, তাহলে স্যার দরজার সাথে না লাগলে দেয়ালের সাথে তো লেগে আছে, তাইলে না না, এটা দেওয়ালের সাথে হবে, দেওয়ালের উপরে যদি হয়, আমি এটাও বলছি তোমাকে, হ্যাঁ। আচ্ছা বলো তো বাবা, অদ্রিজ কি হতে পারে দরজার উপর? দেয়ার, There is a door. না, পরের অংশটুকু আগে বলেছি, দেয়ার ইজ আ পিকচার Picture in over the door. ওভার দ্য ডোর। এই যে তোবা যেটা বলেছিলে, ধরো এটা দরজা, দরজার উপরে, ছবিটা বুঝতে পারছো তোবা? ইয়েস স্যার। এরকম হলে আমরা ওভার দিব, কিন্তু তুমি যেটা বলেছো সেটা যদি দরজার উপরে হয়ে যায়, এই যে মনে করো দরজার উপরে এই ছবিটা আছে, এই যে এতটুকু অংশ কোথায় আছে, এই যে কোথায় আছে, যা এটা তো ছবি, মনে করো এই জিনিসটা, এই ছবিটুকু কোথায় আছে, এই জায়গাতে আছে, তাহলে অন হবে। বুঝতে পেরেছো তোমরা? যদি জি উপরে স্যার। থাকে তখন অন হয়ে যাবে, কিন্তু উপরে যদি থাকে কিন্তু লেগে থাকবে না, তখন আমরা ওভার ব্যবহার করব। তাহলে এখানে হয়ে যাবে there is a picture over the door, there is a picture, কোথায় গেল, picture over the door, over the door। বুঝতে পেরেছো নিশ্চয়ই? না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে, কেমন, যে স্যার বুঝতে পারছি না, তাহলে আমাদের অন এবং ওভারের মধ্যে কিন্তু হিউজ একটা পার্থক্য আছে, এটা মাথায় রাখতে হবে। এরপর আসো আমরা যদি ইন এর ব্যবহার দেখি। আচ্ছা সবগুলো আমরা আস্তে আস্তে যাচ্ছি, এরপরে সিরিয়াল অনুযায়ী যাব, হ্যাঁ। প্রথমে ইন দেখো, ইন মানে কোনো কিছুর মধ্যে, যেমন আমরা ক্লাসের মধ্যে আছি, অথবা ধরলাম তোমার আম্মু রান্নাঘরের মধ্যে আছেন, তাহলে ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে স্থির। স্যার এটা আবার কেমন জিনিস, দেখো ইন কোনো কিছুর মধ্যে স্থির, বা স্থির মানে এমন না যে তুমি শুয়ে আছো, তুমি হাঁটা চলাও করতে পারো, সমস্যা নেই, কিন্তু একটা এরিয়ার মধ্যে থাকবা তুমি। আচ্ছা যেমন এখানে যদি বলি কোনো কিছুর মধ্যে, সোজা কথা, কোনো কিছুর মধ্যে অবস্থানরত, মানে তুমি রয়েছো ওর মধ্যে,
হ্যাঁ, কোনো কিছুর মধ্যে অবস্থানরত। ধরো বললাম গ্লাসের মধ্যে পানি আছে। আচ্ছা আমি লিখছি গ্লাসের মধ্যে, আমি আবার রিভাইজ করব, হ্যাঁ, গ্লাসের মধ্যে পানি আছে এবং 10টার পরে ছোট্ট একটা টেস্ট নিব, এবার আবার লিখবো, আবার বলবো, হ্যাঁ। আচ্ছা, গ্লাসের মধ্যে ফাতেমা বলো দেখি কি হতে পারে, গ্লাসের মধ্যে কিছু পানি আছে আমি দিলাম, বলো ইংলিশটা বলো দেখি বাবা। দেয়ার There are হ্যাঁ, some water. আচ্ছা তুমি না তাকে বলতে বলেছি, সে বলো, হ্যাঁ, ফাতেমা বলো। দেয়ার There are some waters in the glass. আচ্ছা, দেয়ার আর সাম ওয়াটার ইন দ্য গ্লাস। আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল হয়েছে, ভুল করলেই আমি শিখতে পারবো, তাই না? আচ্ছা বলো দেখি কি হতে পারে, একটা ভুল হয়েছে কিন্তু তোমরা জানো এখানে ভুলটা কোনটা? আচ্ছা দেখো, আচ্ছা ফাতেমা বলো দেখি, আমরা কি পানি গুনতে পারি? পানি গোনা যাবে না, এই জন্য যেটা গোনা যাবে না সেই ক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারবো না, ভার্ব হিসাবে আমাদের ইজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, সবাই মনে রেখো, পানি সহ যে কোনো জিনিস যেটা আমরা গণনা করতে পারি না সেই ক্ষেত্রে আমরা আর দিতে পারবো না, সেখানে যতই তুমি বোঝাও ইজ হবে। ধরো অনেক পানি আছে তবু ইজ হবে, অনেক বাতাস ইজ হবে, অনেক চাল আছে, অনেক ডাল, অনেক তেল, সব সময় ইজ হবে, যেটাই তুমি গুনতে পারবে না সেটা ইজ হয়ে যাবে। তাহলে দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে গ্লাস একটা এরিয়া এবং পানিটা গ্লাসের মধ্যে রয়েছে। আচ্ছা আমরা চলো আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যেমন আব্দুল্লাহ বলো দেখি বাবা, তুমি বলবা হচ্ছে ক্লাসের মধ্যে 10 জন শিক্ষার্থী আছে, ইংলিশ করো। ক্লাসের মধ্যে 10 জন শিক্ষার্থী আছে। There are 10 students in the classroom. ইয়েস, ভেরি গুড। এখানেও আমাদের দেয়ার আর হয়েছে এবং ইন হয়েছে, তাই না? তাহলে দেয়ার আর 10 স্টুডেন্টস ইন দা ক্লাসরুম। ভেরি গুড। স্যার আব্দুল্লাহ আজকে অনেক অসুস্থ, সারা রাত অনেক অসুস্থ, তারপরে শুয়ে শুয়ে ক্লাস দেখছে। ও তাই নাকি, জ্বর এসছে নাকি? জি, জ্বর এবং প্রচন্ড ওহো, জি জি জি, ইস, বুঝতে, আচ্ছা সারা রাত। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে করুক যেহেতু উপস্থিত আছে, ঠিক আছে। আচ্ছা দেখ, ক্লাসের মধ্যে 10 জন শিক্ষার্থী আছে, তাই না? মধ্যে, এটাও কিন্তু স্থির। স্থির বলতে কি এরিয়ার মধ্যে স্থির, কেউ কি আছে যে ক্লাসের মধ্যে ঢুকছে বেরোচ্ছে, এরকম না কিন্তু, হ্যাঁ। যখন তুমি দেখবা যে সব ক্লাসের একটা জায়গার মধ্যে গতিশীল আছে বা ক্লাসের মধ্যে আছে, তখন ইন হবে। স্যার এই গতিশীল না, এটা বুঝতে পারছি না। আচ্ছা এবার দেখো, আমাদের নেক্সট ওয়ান ইজ ইনটু। এই ইনটুর কারণে আসলে আমি অনেক কথা বলেছি এতক্ষণ। মনে করো তুমি বাহিরে আছো বা টিচার বাহিরে আছেন, টিচার ক্লাসের মধ্যে গেলেন, তার মানে কি ক্লাসের মধ্যে তো নাই, স্যার আছে বাহিরে। তাহলে বলো দেখি গেলেন ইংলিশটা কি, বা গিয়েছিলেন, গিয়েছিলেন ইংলিশটি বলো তো বাবা কেউ, গিয়েছিলেন? হ্যাঁ, ওয়েন্ট মানে গিয়েছিলেন, বলে ফেলবা, ভুল হলে আমি ঠিক করে দেব। শিক্ষক ক্লাসের মধ্যে গিয়েছিলেন, দেখো তার মানে শিক্ষক কিন্তু আগে ছিলেন না ক্লাসের মধ্যে, এই যে গিয়েছিলেন, তাহলে ওয়েন্ট মানে গিয়েছিলেন। আচ্ছা তাহলে এটা অদ্রিজ একটু বলো দেখি কি হতে পারে, এটা শিক্ষক ক্লাসের মধ্যে গিয়েছিলেন। The teacher is হ্যাঁ হ্যাঁ, the teacher is ইজ হবে না, ওয়েন্ট হবে, the গিয়েছিলেন। teacher is went the teacher is went into class. আচ্ছা এখানে কয়েকটা ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। আমাদের পরবর্তী যে ক্লাস সেটা আমরা আর্টিকেলের উপরে করব, হ্যাঁ, এরপর টেন্সের উপরে করব ইনশাআল্লাহ, আস্তে আস্তে সবগুলো বিষয় নিয়ে আমরা শিখবো। দেখো দ্য টিচার, এখানে ইজ হবে না, এখানে আমরা জানি পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট
প্লাস ভার্ব টু বলতে হয়। তাহলে দ্য টিচার ওয়েন্ট ইনটু, এই যে দেখো ইনটু দ্য ক্লাসরুম। এই যে ইনটু কেন হয়েছে, দেখো স্যার কিন্তু গতিশীল, উনি কিন্তু ক্লাসের মধ্যে নাই। আবার দেখো আরেকটা জিনিস যদি বলি, ছেলে মেয়েরা, আচ্ছা দাও, একটু দাও তো কি, আচ্ছা একটু দাও, একটু সেকেন্ড আসো। আচ্ছা দেখো কি বলেছি, আমাদের পরের এক্সাম্পলটা দিচ্ছি হচ্ছে, এটা কোথায় গেল, ছেলে মেয়েরা বা শিক্ষার্থীরা বাগানে প্রবেশ করেছিল। তাহলে দেখো ছেলে মেয়েরা, আমি একটু লিখি আগে, হ্যাঁ, ছেলে মেয়েরা বাগানের মধ্যে প্রবেশ প্রবেশ করেছিল। আচ্ছা প্রবেশ করা ইংলিশ কি জানো, প্রবেশ করা ইংলিশটা কি জানো তোমরা কেউ বাবা? আচ্ছা এন্টার মানে প্রবেশ করা, এন্টার, যেহেতু পাস্ট ফর্ম এটা এন্টার্ড হয়ে যাবে। তাহলে বলো দেখি, আমি একজনকে ধরি, আচ্ছা তাহলে আর ই হবে না, সবাই বুঝতে পারবা। বাবা ওই যে লাকি থেকে যুক্ত, তোমার নামটা একটু বলো দেখি, আমি ভুলে গেছি বাবা। লাকি থেকে যুক্ত হয়েছো, প্লিজ টেল মি ইওর নেম। হ্যাঁ লাকি, শুনতে পাচ্ছ, লাকি থেকে যুক্ত হয়েছো, LUCKY, কথা বলো। আচ্ছা রাফি বলো, ছেলে মেয়েরা ইংলিশটা কি হবে, ছেলে মেয়েরা, The boy না and একসাথে, girl. আচ্ছা বয় এবং গার্লকে একসাথে চিলড্রেন বলা হয়, দ্য চিলড্রেন। হ্যাঁ বলো এবার, তারপরে The children হ্যাঁ প্রবেশ করলো, কি হবে, enter এস, into garden. হ্যাঁ এন্টার্ড ইনটু দ্য গার্ডেন, ইনটু দ্য গার্ডেন, এক্স্যাক্টলি, সুন্দর। দ্য চিলড্রেন এন্টার্ড ইনটু দ্য গার্ডেন। সো এখানে কিন্তু ইন দিলে ভুল হয়ে যাবে, কারণ বাচ্চারা তো বাহিরে আছে তাই না, এই কারণে এটা এরকম হয়েছে। আচ্ছা মনোযোগ দিবা, হ্যাঁ, কারণ একবারে কিছুক্ষণ পর এক্সাম নিতে গেলে উল্টোপাল্টা হয়ে যাবে কিন্তু। প্রথমটা অন, অন মানে কোনো কিছুর উপরে, আর ওভার মানে কোনো কিছুর উপরে লেগে থাকবে না। এরপরে আমরা ইন দেখেছি মধ্যে, ইনটু মানে গতিশীল অবস্থায় কোনো কিছুর মধ্যে। এখানে আরেকটা বিষয় নিয়ে তোমাদের একটু দেখায়, অন টু, স্যার এটা আবার কিরকম, অন টু মানে কোনো কিছুর উপরে লেগে আছে, কিন্তু সেটাও কিন্তু গতিশীল অবস্থায় বোঝাবে। হ্যাঁ, ধরো একটা বিড়াল ঝাঁপ দিল টেবিলের উপরে, ঝাঁপ দিয়ে টেবিলের উপরে গেল, হ্যাঁ, তো দেখো বিড়ালটা কিন্তু টেবিলের উপর ছিল না, তার মানে তার মধ্যে একটা গতি ছিল। এই গতির জন্য আমরা অন টু ব্যবহার করব। তাহলে এই এক্সাম্পল যদি এমন দিই, বিড়ালটি, আচ্ছা বিড়ালটি টেবিলের উপর লাফ দিল, এই যে লাফ দিল, তাহলে কি হবে, দ্য ক্যাট, দেখো এই যে দ্য ক্যাট জাম্পড, এই যে দেখো জাম্পড ওভার হয়ে যাবে, ওভার সরি ওভার না সরি জাম্প অনটু, অনটু দ্য টেবিল। এই যে এখানে কিন্তু যদি এমন হতো, দেখো তোমাদের একটা আমি আরেকটা জিনিস দেখাই, মনে করো এই জিনিসটুকু একটা টেবিল, এটা টেবিল হয়ে গেল তাই না। তো এখন যদি আমি একটা বিড়াল নেই, কথার কথা সাপোজ এটা বিড়াল, এটা ধরে নাও পাশে ছোট্ট, আমি আরেকটা বক্স করতেছি, এটা বিড়াল ধরে নাও, তো বিড়াল ধরো এখানে আছে, সো এখান থেকে লাফ দিয়ে এইখানে চলে গেল, তখন কিন্তু জাম্প ওভার হয়ে যাবে, যেহেতু তখন আর কিন্তু টাচ নাই, উপরে আছে কিন্তু লেগে নাই, এই কারণে তখন ওই যে ব্রিজের উপর যেমন বলেছিলাম, ঠিক এটাও হয়ে যাবে জাম্প ওভার দ্য টেবল। কিন্তু যদি এর অবস্থানটা এমন হয় যে এটা লাফ দিল আর ঠিক এখানে আসলো, তাহলে এটা হয়ে যাবে জাম্প অন টু দ্য টেবল। আর যদি আগের থেকে বিড়ালটা টেবিলের উপরে থাকে, তাহলে বলবো দেয়ার ইজ আ ক্যাট অন দ্য টেবল। বোঝা যাচ্ছে তো তাই না? বুঝতে পারছো না এমন কেউ আছো কি বাবা? একদম ক্লিয়ার হচ্ছে তো পানির মতো নাকি? কেউ কথা বলছো না কেন, বুঝতে পারছো তো নাকি বাবা, একটু বলো। বুঝতে পারছি Yes, sir. স্যার। আচ্ছা ভেরি গুড, বুঝতে পারছো, একটু রিপ্লাই করবা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আসলে বুঝছো। এবার আসো আন্ডার এর ব্যবহার নিয়ে আসি। আন্ডার মানে হচ্ছে নিচে, তাই না? ওয়ার্ড গুলো কিন্তু তোমরা আগের থেকে জানো, এমন না যে একদম নতুন ওয়ার্ড তোমাদের জন্য, টুকটাক তোমরা ওয়ার্ড গুলো জানো, আমি ব্যবহার গুলো দেখাচ্ছি।
আন্ডার মানে কি হবে দেখো, আন্ডার মানে নিচে, সোজা কথা। এটা মনে করো একটা খাট অথবা টেবিল মনে করতে পারো, টেবিলের নিচে, এই যে টেবিলের নিচে, হ্যাঁ, এই যে লেগে থাকবে না, টেবিলের নিচে, এটা তো লেগে, টেবিলের নিচে লেগে থাকবে কি করে, এই যে নিচে হলে আমরা কি ব্যবহার করব, আমরা আন্ডার ব্যবহার করব, হ্যাঁ। আচ্ছা, এটা মনে করো টেবিলের পায়া, তোমাদের বোঝানোর জন্য আমি একটু করতেছি, পায়া। সো টেবিলের নিচে কি আছে, একটি বিড়াল আছে, দেখো বিড়ালটা টেবিলের কোথায়, নিচে আছে, এই কারণে এটা হয়ে যাবে আন্ডার। আচ্ছা, আর এবার আহনাফ বলো দেখি, টেবিলের নিচে একটি বিড়াল আছে, কি বলবো? দেয়ার, শুনতে পাচ্ছ আহনাফ? জি স্যার। বলো, টেবিলের নিচে একটি বিড়াল আছে, ইংলিশটা বলো। দি ক্যাট বলো, দি ক্যাট ইজ want to under the table. হ্যাঁ, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। ঠিক আছে, থ্যাংক ইউ। আন্ডার মানে কি বুঝলাম, নিচে হয়ে গেল। চলো এই ছবি দিয়ে এখন আরো কিছু তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা, আন্ডার মানে নিচে, ক্লিয়ার হয়েছো? আচ্ছা, এবার নিয়ার দেখো, নিয়ার মানে হচ্ছে কাছে, তাই না? ধরো এটা টেবিল, তাহলে টেবিলের পাশে এই যে এইখানে একটা মনে করো চেয়ার আমি রাখলাম, চেয়ার। তো এই যে চেয়ার যদি থাকে, আচ্ছা এটা ছবিটি করে দিচ্ছি। আচ্ছা, মনে করো তুমি এটা চেয়ার, হ্যাঁ। আচ্ছা, চেয়ারের, এই যে চেয়ার, হ্যাঁ, একসাথে চেয়ার বসাই দিলাম, এটা কেটে দিলাম। আচ্ছা, এটা সিস্টেম করে দিলাম। আচ্ছা, তাহলে টেবিলটা এই যে টেবিলের পাশে আছে, তাই না? যদি বাংলাটা আমি লিখি, খেয়াল করো, ধরো, আহারে এমন হচ্ছে কেন? আচ্ছা, দেখো কোথায় আছে খেয়াল করবা, হ্যাঁ। টেবিল, টেবিলের কাছে আছে। আমি বলেছি যে এই জাতীয় সেন্টেন্সে দেয়ার দিয়ে শুরু করলে লাস্টের অংশটুকু আগে তুমি ট্রান্সলেট করবা, হ্যাঁ। তার মানে আমি, আহারে এটা তো হচ্ছে না, দাঁড়াচ্ছে না জিনিসটা, হ্যাঁ। আচ্ছা, না দাঁড়ায়, না দাঁড়াক, আমি আচ্ছা প্রয়োজনে আমি করে দিচ্ছি। আচ্ছা, ছবি তো দেখলেই, তাহলে আমি ছবিটা কাটি। আচ্ছা, তাহলে নিয়ারের ব্যবহারটা আমি দেখাচ্ছি, দেখো। তাহলে আমি যদি বলি টেবিলের পাশে, সরি টেবিলের কাছে, কাছেই হতে বাংলাটা, টেবিলের কাছে একটি চেয়ার আছে, চেয়ার আছে। বলো তো তোবা, এটার ইংলিশটা কি হবে? টেবিলের কাছে একটি চেয়ার আছে, বলো। দেয়ার There is a chair Yes. near the table. Oh, very good. There is a chair near the table. There is a chair near the table. Very good. তার মানে চেয়ারটা আগে বলেছি, পরের অংশটুকু আগে আসবে এবং এই আগের অংশটুকু পরে চলে যাবে। তো there is a chair near the table, হয়ে গেল। আচ্ছা, near, স্যার, হ্যাঁ বলো বলো। Yes. আমি না ওই যে ইনটু ওগুলার না ব্যবহারটা দেখতে পারি না, ওই সময় আমি ঘুম দিয়ে উঠছি তো, তাই আমি ফ্রেশ হইতে চইলা গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ইনটু বোঝনি, ইন বুঝেছো তো? ইন, না, ইনের কাছে এসে মানে আমি চইলা গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই তো। এরকম পিছনে গেলে তো অসুবিধা হবে। আচ্ছা, এটা পরে বোঝাচ্ছি, আবার একটু ওয়েট করো, হ্যাঁ, কারণ সাথে থাকতে হবে। পিছনে চলে গেলে তখন আবার মুশকিল হয়ে যাবে, কারণ এখানে আমরা যারা বুঝতে পারছি তাদের আবার বিরক্তি হয়ে যাবে বিষয়টা। এই জন্য অপেক্ষা করো, আমি আবার একটু রিপিট করছি, হ্যাঁ, একটু শেষ করে নিই, তারপর রিপিট করছি। আচ্ছা, এটা দেখো, নিয়ার মানে কাছে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, তাই না? কাছে হলে নিয়ার। এই যে অনেকে ভুল করে বা অনেকে বলে ফেলে যে দেয়ার ইজ আ চেয়ার নিয়ার টু দ্য টেবল, টু দরকার নাই, নিয়ার মানেই কোনো কিছু কাছে। বাংলাটা বুঝবা, হ্যাঁ। তার নিয়ার মানে কি, কাছে, এই যে একই কথা। এই যে নিয়ার মানে কাছে। আর বলো তো বিসাইড মানে কি জানো? কার জানা আছে বিসাইড? Beside মানে পাশে। হ্যাঁ, বিসাইড মানে হচ্ছে পাশে। ঠিক ঠিক একই ধরনের বাক্যটা কাছে না বলে যদি পাশে বলি, তাহলে আবার আমাদের বিসাইড ব্যবহার করতে হবে। কিন্তু ছবি দেখে, সাপোজ তোমাদের পরীক্ষাতে একটা ছবি আসলো, কাছে নাকি পাছে বুঝতে পারছো না, যে কোনো একটা দিয়ে দিবা, কোনো অসুবিধা নেই, কনফিউজড হবে না। স্যার স্যার, বলো। আমি তো জানি beside মানে পিছনে। না না না, বিসাইড মানে পিছনে না, ওটা ভুল জানো তুমি। বিহাইন্ড মানে পিছনে, কেমন? বিহাইন্ড বা বাহাইন্ড বলে যেটা। আচ্ছা, ওটাতে আসছি আমি। ঠিক আছে, বুঝতে পেরেছো?
বিসাইড মানে হচ্ছে পাশে। তাহলে ঠিক একই এক্সাম্পল যদি আমি দিই যে টেবিলের পাশে একটি চেয়ার আছে, তাহলে পাশে হলে আমরা এই জায়গাতে বিসাইড বসিয়ে দেব। মনে রাখবা, হ্যাঁ, বিসাইড হয়ে যাবে। আচ্ছা, ঠিক একইভাবে যদি যে ফাতেমা যেটা বললো বিহাইন্ড, বিহাইন্ড মানে আবার কিন্তু পিছনে হয়ে যাবে। এই যে পিছনে, পিছনে, এই যে পিছনে। ধরো ধরো একটা বাড়ির পিছনে একটি গাছ আছে। ধরো বাড়িটির পিছনে, বাড়িটির পিছনে একটি গাছ আছে, ধরো এটা লিখলাম। তাহলে এটাও কিন্তু আমরা দেয়ার দিয়ে শুরু করব, তাই না? তাহলে দেয়ার হলে আমরা পরের অংশটুকু আগে হয়ে যাবে। বাবা লাকি থেকে তোমার নামটা একটু ভুলে গেছি আমি, নামটা বলো দেখি। তুমি ওপেন করছো কিন্তু আবার অফ করে ফেলছো, নামটা বলো দেখি বাবা। মিস আরে স্যার মিফতাহুল জান্নাত বাবা। ও লুবাবা, আচ্ছা লুবাবা। আচ্ছা, আর একজন যুক্ত হওয়ার কথা, ওকে খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা, তোমার এটা তো জানি লুবাবা। লুবাবা বলো, মিফতাহুল বলো দেখি এই সেন্টেন্সটা কি হতে পারে। বাড়ির পিছনে একটি গাছ আছে, বলো। দেয়ার, চেষ্টা করো। There is a হুম, তারপরে tree ওকে, behind the হ্যাঁ হ্যাঁ, বিহাইন্ড দা house. হাউস। আচ্ছা, এই কথাটা যদি তুমি এইভাবে বলো যে গাছের নিচে একটা বাড়ি আছে, কি হবে বলো দেখি? গাছটির নিচে একটি বাড়ি আছে। দেয়ার, বলো বলো, চেষ্টা। There is a tree under the house. আন্ডার দ্য হাউস, দ্যার ইজ আ ট্রি আন্ডার There দ্য হাউস। আর যদি বলো গাছের উপরে, অনেক সময় দেখো না যে গাছের মধ্যেও অনেক গাছ আছে, এই বাড়ি থাকে, ডালের সাথে ডাল দিয়ে বাড়ি তৈরি করে। তা যদি বলো যে গাছটির উপরে একটা বাড়ি আছে, কি হবে? there is a tree না, on the house. না, এটা উল্টো হয়ে গেছে না, গাছের উপর একটা বাড়ি আছে, তাহলে কি হবে? গাছের House on the tree. অন দ্য ট্রি, ঠিক আছে। তোমরা মনে রাখবা দেয়ার দিয়ে যখন একটা সেন্টেন্স মেক করব, তখন এই পরের পার্টটুকু আগে চলে আসবে আর আগের পার্টটুকু পরে চলে যাবে। তাহলে আমাদের হয়ে গেল বিহাইন্ড, বিসাইড হয়ে গেল। স্যার বিসাইড মানে তো পিছনে বুঝলাম, তাহলে সামনে ইংলিশটা কি? তোমরা কেউ জানো সামনে ইংরেজি কি? জানলে বলে ফেলো দেখি। Front. হ্যাঁ, front. ইন ফ্রন্ট শুধু না, এর সাথে একটা অফ লাগবে। ইন, এরপরে একটা সুন্দর ছোট গ্যাপ, ফ্রন্ট আছে, তারপরে গ্যাপ, এরপরে অফ। অনেকে ভুল করে ইন ফ্রন্ট বলে, কিন্তু শুধু ইন ফ্রন্ট হবে না, বরং ইন ফ্রন্ট অফ হয়ে যাবে। তাহলে দেখো বাড়িটার, যদি বলি যে বাড়িটার সামনে একটি গাছ আছে, তখন আবার ইন ফ্রন্ট হয়ে যাবে। ঠিক এই জায়গাতে আমরা যদি বলতে চাই বাড়িটির সামনে একটি গাছ আছে। ওকে, দেখি আব্দুল্লাহ বলো দেখি, তোমার কষ্ট না হলে বলো, তুমি যেহেতু অসুস্থ, তুমি কি বলবে? আচ্ছা বলো, কি বলেছি? বাড়িটির সামনে, হ্যাঁ বলো। There is a tree ওকে, in front of ইন a house. ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এখানে দা হবে একটা, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ঠিক আছে। তাহলে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। তাহলে এখানে বেশ কিছু জিনিস পেলাম, দেখো। নিয়ার মানে কাছে, বিসাইড মানে পাশে, এরপর বিহাইন্ড মানে পিছনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। তাহলে চারটা লোকেশন পেয়ে গেলাম, তাই না? তাহলে একটা টেবিল চিন্তা করো, টেবিলের কাছে হলে নিয়ার, একদম পাশে হলে আমরা বিসাইড দিব, যদি পিছনে থাকে বিহাইন্ড, আর সামনে থাকলে ইন ফ্রন্ট অফ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন্স নাই? আচ্ছা, এবার আসো আমরা চলে যাব হচ্ছে বিটুইনের মধ্যে। শুনছো? ওই যা। আচ্ছা, এবার যাব কিসের মধ্যে? বিটুইন এবং অ্যামাং। আচ্ছা, একজন যুক্ত হতে পারছে না। বিটুইন এবং অ্যামাং, এই বোথ আর ভেরি ইম্পর্টেন্ট বাট কনফিউজিং। আচ্ছা, ভালো করে বোঝো। বিটুইন, বিটুইন, হ্যাঁ, আমরা যখন কোনো কিছুর মধ্যে দেই, ওকে। এবার ভালো করে বোঝো, তোমার 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 জন্য ইন আবার ইনটু আলোচনা করছি, তুমি কি শুনতে পাচ্ছ তো? ইয়েস আচ্ছা, স্যার। দেখো, এই বিটুইন আলোচনা করতে গেলে আমাদের ইন এবং ইনটু আরেকবার ক্লিয়ার হই।
দুইজনের মধ্যে সব সময় ইন দিয়ে মধ্যে বোঝায় না, ব্যক্তির মধ্যে হলে বিটুইন চলে আসে, তবে সেই ক্ষেত্রে ইন দেখো, ইন মানে কি কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে হলে আমরা ইন, বাট মধ্যে বলতে একটা এরিয়ার মধ্যে, ধরো ঘরের মধ্যে, মনে করো আমরা ঘরের মধ্যে আছি বা ঘরের মধ্যে তারা আছে। আচ্ছা বলো দেখি তোমা যে তারা ঘরের মধ্যে খেলছে, এটা কি হতে পারে ইংলিশটা? ঘরের মধ্যে, বাইরে না, ঘরের মধ্যে, অর্থাৎ ওই জায়গার মধ্যে খেলছে, কি বলবো? They are playing in their তোবা বলো, কি বলেছে তোবা? They are playing in the house. ওকে, দে আর প্লেইং ইন দা রুম বলেছি, যাকে বলতে বলেছি সে বলবা, হ্যাঁ, না হলে নাম কেন ডাকছে আমি বলো। দে আর প্লেইং ইন দা রুম, হ্যাঁ, দে আর, আমাকে বলতে হ্যাঁ বলেছিলেন। তোমাকে বলেছি দে আর প্লেইং ইন দা রুম, তার মানে দেখো একটা এরিয়ার মধ্যে আছো, তাই না, অর্থাৎ একটা গন্ডির মধ্যে, দে আর প্লেইং ইন দা রুমের মধ্যেই খেলছো। কিন্তু এমন যদি হয় এই রুমটা স্থির, কিন্তু রুমের বাইরে থেকে কিছু প্লেয়ার ঘরের মধ্যে ঢুকছে, তখন ইনটু হয়ে যাবে, দেখো ইনটু, এই যে ইনটু, ইনটু মানে গতি থাকবে তখন। যদি বলো যে প্লেয়াররা, তোমরা ভালো করে বুঝো, প্লেয়াররা ঘরের মধ্যে, ঘরের মধ্যে আসছে, তখন কি হবে বলো? দা প্লেয়ার্স বলো। The players হ্যাঁ come into হ্যাঁ, the room. এই যে কামিং ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম, অর্থাৎ ওরা তো বাহিরে ছিল, বাহির থেকে যখন ভিতরে আসবে তখন আমাদের এই ইনটু ব্যবহার করতে হবে। এটা কি বুঝতে পেরেছো? Yes, sir. ইন মানে হচ্ছে মধ্যে, আর যখন বাইরে থেকে গতিশীল কোনো অবস্থায় ভিতরে প্রবেশ করবে তখন ইনটু ব্যবহার করতে হবে। তবে স্যার এটার সাথে বিটুইনের কি সম্পর্ক? আচ্ছা দেখো, বিটুইন মানে মধ্যে, কিন্তু দুইটা ব্যক্তির মধ্যে, এটা কোনো প্রবেশ করা বোঝাবে না। ধরো তোমার কাছে কিছু আম আছে, আমি বললাম যে আমগুলো তোমার মানে কামাল এবং জামালের মধ্যে ভাগ করে দাও, তাহলে এই যে মধ্যে ব্যবহার করা হয়েছে তখন বিটুইন হয়, দেখো দুজনের মধ্যে, দুজনের মধ্যে আমি লিখে দিচ্ছি দুজনের মধ্যে, আহারে, এই যে দুইজনের মধ্যে, তখন কিন্তু কোনো কিছু ভিতর থেকে বাইরে আসছে না, কিংবা কোনো কিছু ভিতরেও বোঝাচ্ছে না, এমন না। আচ্ছা, তাহলে বিটুইন মানে দুইজনের মধ্যে, তাহলে যদি বলি যে আমি ভাগ করে দিয়েছিলাম, আচ্ছা অজস্রী বলো তিনি ভাগ করা ইংলিশটা কি জানো? হ্যাঁ distribute. আচ্ছা, ডিস্ট্রিবিউট। তাহলে বলো দেখি যে আমি আমগুলো জামাল এবং কামালের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, কি হতে পারে? আই, স্যার আমি বাংলাতে আরেকবার বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলছি, আমি জামাল এবং কামালের মধ্যে আমগুলো ভাগ করে দিয়েছিলাম। আই, I distributed mangoes between Jamal and Kamal. ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। আবার দেখো এখানে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট না বলে যদি ডিভাইড বলো তাও হবে, ডিভাইড মানে ভাগ করে দেওয়া। আই ডিভাইডেড, আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস, বানানটা ভুল হয়ে গেল, আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস হয়ে যাবে, ম্যাঙ্গোজেস না, ম্যাঙ্গো মানে আম আর ম্যাঙ্গোস মানে অনেকগুলো আম, তাহলে আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস, এই যে দেখো বিটুইন জামাল অ্যান্ড খামাল। তাহলে আমরা বিটুইন দিয়েছি কখন, এখানে কিন্তু সব আমি যে লিস্ট দিয়ে দেবো তোমাদের, এটা বোঝার পরে যদি একবার সুন্দর করে দেখো না, তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তবে আমি দেখো অনেকগুলো একসাথে দিলে আবার মাথায় থাকবে না, এই কারণে আমি এই কেবল পড়িয়ে ছোট্ট একটা টেস্ট নিব তোমাদের, যাতে মাথা আবার একটু রিভিউ হয়ে যায়। দেখো কি বলেছি, বিটুইন হলে দুইজনের মধ্যে হবে। আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন জামাল অ্যান্ড কামাল, এই যে বিটুইন হয়েছে না, এই জন্য এখানে তোমার দুজনের মধ্যে বোঝানো হয়েছে। আবার যদি এমন হয়, ধরো দুটো বক্স আছে, আমি একটু ছবি আঁকাই। আচ্ছা, এই যে মনে করো এইটা একটা বক্স, এটা একটা বক্স, এই বক্সের মাঝখানে ধরো একটা ছোট্ট বিড়াল আছে, এখানে এখানে ছোট্ট একটা বিড়ালের আমি, বিড়াল তো আঁকতে পারলাম না, তো বিড়ালের একটা আমি চিহ্ন দিলাম, হ্যাঁ। আচ্ছা বলো দেখি বাবা, ওই এই যে না, অদ্রিজ, অদ্রিজ বলো
বাক্স দুটোর মাঝে একটি বিড়াল আছে হবে দেয়ার বুঝে নাই বাবা দেয়ার there are না আর হবে না একটা বিড়াল আছে তাহলে দেয়ার ইজ এ বিড়াল হবে না there is a there is a cat in the table. ইন হবে কেন এখানে তো দুইটার Into table. ইনটু হবে কেন এই যে দুইটার মাঝে আছে দেখো এই যে একটু আগে কি বললাম এই যে এখানে বিটুইন ওভার হবে না বিটুইন দ্য বক্সেস হবে হাই হাই কোথায় আছো বিটুইন দ্য বক্সেস আচ্ছা দেখো এখানে দুটো বক্স আছে এবং আমি কি বলেছি যে বিটুইন মানে দুইজনের মধ্যে আবার একটা জিনিস অ্যাড করলাম দুটি জিনিসের মধ্যে বা দুটি বস্তুর মধ্যে এই যে দেখো বিটুইন দুইজনের মধ্যে অথবা দুইটি বস্তুর মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করব তাহলে সহজ এই যে বিড়ালটা আছে দেয়ার ইজ আ ক্যাট বিটুইন দ্য বক্সেস এই যে দুটো বক্সের মাঝে আছে এই যে এটা আচ্ছা দেখি তুমি আবার বলো আরটা অদ্রিজ তোমার ওটা বুঝতে পারোনি যদি দুটো বাড়ি থাকে ধরো মাঝখানে একটা গাছ আছে তাহলে কি বলবা দেয়ার There is a tree between the বলো বিটুইন দ্য হাউসেস houses. হ্যাঁ তাহলে বিটুইন মানে হচ্ছে দুটো জিনিস বোঝায় তো চলো বিটুইন যদি দুটো জিনিস বোঝায় তাহলে অ্যামাং এর ব্যবহার আবার কি হবে হ্যাঁ ভালো করে বোঝো একটার সাথে কিন্তু একটা এত কানেক্টেড মানে মনটা একটু মানে উল্টো পাল্টা করে ফেললে কিন্তু তুমি বুঝতে পারবে না এবার অ্যামং বা এটাকে অ্যামং বলো যদিও বাট শুদ্ধ উচ্চারণটা হবে অ্যামাং আচ্ছা এবার ধরো অনেকগুলো বাড়ি এই যে অনেকগুলো আমি এখানে আবার একটু করে আনছি আচ্ছা অনেকগুলো বাড়ি ঠিক আছে এই অনেকগুলো বাড়ির মধ্যে মনে করো এখানে একটা স্কুল আছে এই যে দেখো এখানে একটা বড় স্কুল আছে এটা স্কুলের এরিয়া তো তোমরা বুঝতে পারছো যে এখানে অনেকগুলো বাড়ি আছে তাহলে অনেকগুলোর মধ্যে যখন একটা জিনিস বোঝাবো তখন আমরা অ্যামাং ব্যবহার করব আচ্ছা ঠিক এখানে ও আচ্ছা তো এই গ্রুপে না তাই না ভুলে যাচ্ছে আচ্ছা বাবা সুমি আক্তার থেকে তোমার নামটা একটু বলো আমি আসলে মনে থাকে নামের সমস্যা বলো সুমি আক্তার থেকে নামটা একবার বলো তো বাবা কি হলো তুমি কি শুনতে পাচ্ছো কোথায় গেল সুমি আক্তার থেকে বলো অজস্রী বাড়িগুলোর মধ্যে অনেকগুলো বাড়িগুলোর মধ্যে একটি স্কুল আছে কি বলতে পারি There is a school among the houses. ইয়েস there is a school among the houses তুমি আরেকটা বলবা যে আমগুলো আমি আমার বন্ধুদের মাঝে ভাগ করে দিয়েছিলাম দুটো বন্ধু না অনেকগুলো বন্ধু তাহলে কি বলবো দিয়েছিলাম হ্যাঁ ইয়েস দিয়েছিলাম I divided mangoes among my friends. yes among my friends তাহলে দেখো স্টুডেন্টস আমরা যখন কোনো কিছুর মধ্যে হচ্ছে আমরা ইন ব্যবহার করছি বাট ব্যক্তি এবং বস্তুর মধ্যে যদি হয় তাহলে কিন্তু বিটুইন এবং অ্যামাং ব্যবহার করতে হবে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে বাবা মাথায় না রাখলে মুশকিল হয়ে যাবে এই যে বোঝাচ্ছি এর পাশাপাশি তোমার নিজের মাথা কাজে লাগাতে হবে আচ্ছা একটু আগে আমি আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম ইন এবং ইনটু যেটা তুমি প্রথমে বোঝনি পরে বুঝেছো ঠিক সেম জিনিসটা আমরা আরেকটা দেখাই কেমন দেখো তুমি যেহেতু ওই বুঝতে পারো না আমি এই জন্য আবার একটু রিপিট করছি ধরো এই যে অন আছে এই টাইপের আচ্ছা ওটা বুঝেছি এবার আরেকটা অন টু আছে এবার এটা বোঝো এই যে অন মনে করো এটা বিড়ালটা টেবিলের উপরে আছে তাহলে কি বলবো এই যে লেগে আছে লেগে থাকলে কি দিতে হবে অন দিতে হবে there is a cat on the table বাট যদি এই বিড়ালটা মনে করো এই নিচে ছিল নিচ থেকে লাফ দিয়ে এর উপরে দাঁড়াবে গতি আছে দেখো তার মানে একটু আগে উপরে ছিল বাট এখন গতিশীল নিয়ে সে উপরে গেল গতি আছে না এই জন্য অন টু হয়ে যাবে অর্থাৎ স্থির থাকলে অন আর গতিশীল থাকলে অন টু ব্যবহার করতে হবে বুঝতে পেরেছো এবার তোমরা এটা অন টুটা Yes, sir. ওকে অন টু আচ্ছা দেখি এরপর আমার লিস্টে কোনটা আছে তাহলে আমরা এখানে কি কি পড়লাম দেখো আমি একটু লিস্ট দেখাই ইন পড়েছি অন পড়েছি এরপর আন্ডার পড়েছি ওভার পড়েছি নিয়ার পড়েছি
বিসাইড পড়েছি, বিটুইন পড়েছি, অ্যামাং পড়েছি, ইন ফ্রন্ট অফ পড়েছি। এবার চলো আমরা অ্যাট এর ব্যবহার পড়ব। হ্যাঁ, আচ্ছা, অ্যাট খুবই সহজ, এটার ব্যবহারটা মোটামুটি আমাদের জানা আছে। অ্যাট মানে হচ্ছে নির্ধারিত কোনো সময় বা জায়গা। স্যার এটা কেমন? এই যে স্কুলে যাওয়ার আগে বলো না তুমি যে আমি সকাল 8টায় স্কুলে যাই, তখন অ্যাট ব্যবহার করো, তাই না? তো নির্দিষ্ট সময়, সময়টা উল্লেখ থাকতে হবে, উল্লেখ না থাকলে হবে না। যেমন যদি বলি আমি সকালবেলা স্কুলে যাই, তখন তার অ্যাট বলো না, কারণ সময়টা তো নির্ধারিত সময়। সকাল তো অনেক বড়, সেই সকাল 6টা থেকে 8টা বা 9টা 10টা 11টা পর্যন্ত সকালই বলো। তাহলে এখানে আর অ্যাট হচ্ছে না, নির্ধারিত সময়। তাহলে হবে কি, যেমন আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল at 9 AM, আমি 9টার সময় স্কুলে যাব, তাহলে অ্যাট আছে দেখো। তার মানে মনে রাখবা অ্যাট এর ব্যবহারটা কি বলেছি, নির্ধারিত সময়, নির্ধারিত জায়গা। নির্ধারিত জায়গা কেমন, যেমন আই এম, বলো, হ্যাঁ বলো বলো বলো। আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলো। হাতি ইজ গুড অ্যাট ইংলিশ। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ওটাকে বলে গুড এট, আসলে বাবা প্রেপোজিশনাল ফ্রেজ বলে ওটা। ওটা ঠিক প্রেপোজিশন না, ওই অ্যাটের সাথে এই অ্যাটের আবার মিল নাই। ওটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ দুটো শব্দ মিলে একটা শব্দ বা একটা অর্থ প্রকাশ করে। কেমন, যেমন গুড অ্যাট মানে দক্ষ, কেমন, এটার সাথে এটা নির্ধারিত নাই। এটা আমি সময়ের কথা বলছি, কেমন, বুঝতে পেরেছো বাবা? গুড অ্যাট এটা মুখস্থ জিনিস এটা। গুড অ্যাট মানে দক্ষ, কোনো জিনিসে দক্ষকে আমরা গুড অ্যাট বলি। যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। এই অ্যাটের সাথে এটের মিল নাই, এটা সময় বোঝাচ্ছে আমি, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, আই উইল গো টু স্কুল অ্যাট 9 AM, আমি 9টার সময় স্কুলে যাব। আবার দেখো, আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। ধরো অনেক জায়গা, তো আমি বললাম যে তুমি কোথায় বাবা, বলে স্যার আমি তো বাস স্ট্যান্ডে আছি। তাহলে নিশ্চয়ই আমি তোমাকে শহরের অন্যান্য জায়গায় খুঁজবো না, আমি গিয়ে তোমাকে বাস স্ট্যান্ডেই খুঁজে পাবো। তাহলে এটা নির্ধারিত জায়গা হয়ে যাচ্ছে। তাহলে আই এম ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্ট্যান্ড। ঠিক একইভাবে যদি স্কুলের কথা বলো, যে হ্যাঁ স্যার আমি তো স্কুলে আছি, আই এম অ্যাট মাই স্কুল। অ্যাট মাই স্কুল মানে তুমি স্কুলের ওই এরিয়ার মধ্যেই আছো, বা স্কুলের, তোমার যে স্কুলের যে ক্লাসরুম সেই আশপাশে আছো তুমি। তার মানে তুমি যদি বলো স্যার আই এম অ্যাট মাই অফিস, তাহলে অফিসে গিয়ে খোঁজ করব তোমাকে আমি। বাট এটা ভালো হয় যদি তুমি বলো আমি স্যার ক্লাসের মধ্যে আছি, তখন আমাকে আর অন্য জায়গায় খুঁজতে হলো না। অ্যাট মানে ওভারঅল জায়গাটা। এই যে দেখো, আমি ধরো একটা এরিয়া বানাইলাম, হ্যাঁ এটা পুরো একটা এরিয়া, এটা পুরো এরিয়াকে আমরা অ্যাড বলছি। আর তোমার ক্লাসরুম মনে করো মাঝখানে। আচ্ছা, এটা একে বোঝায়। হ্যাঁ, মনে করো তোমার ক্লাসরুমটা আছে ঠিক এই জায়গাতে। তো তুমি যখন বলছো যে স্যার আমি ক্লাসরুমে আছি, তখন আমি সরাসরি ক্লাসরুমের মধ্যে যাচ্ছি, যে স্যার আই এম ইন মাই ক্লাসরুম। বাট তুমি যখন বলছো যে স্যার আমি আমার স্কুল এরিয়াতে আছি, এই পুরো এরিয়াটা, তুমি এখানেও থাকতে পারো, আবার তুমি, তার একটু কেটে বোঝাই, আবার তুমি এখানে ক্যান্টিনেও থাকতে পারো, তুমি হচ্ছে ছাদের উপরও থাকতে পারো। যদি বলো আই এম অ্যাট মাই স্কুল, মানে স্কুলে আছো, তুমি নির্ধারিত জায়গাতেই আছো। আচ্ছা, তার মানে স্কুলের বাইরে গিয়ে আমি খোঁজ করবো না তোমাকে, যে বাবা তুমি কোথায়, তুমি কি মাঠে, মাঠ না, তুমি কি হচ্ছে ওই বাইরের কোনো দোকানে আছো, এমন না। তার মানে অ্যাট আমরা বোঝাবো নির্ধারিত সময় এবং নির্ধারিত জায়গার ক্ষেত্রে। আচ্ছা, জটিল ভাবে নিও না, হ্যাঁ এগুলো সহজ জিনিস, এগুলো যে বারবার পড়ে আমরা এগুলো কভার করবো। এই যে তোমার এখানে যেটা আছে দেওয়া আছে, দেখো আরো অ্যাটের ব্যবহার, আই এম অ্যাট মাই হোম নাও, শি ইজ অ্যাট স্কুল, মিট মি অ্যাট দ্য স্টেশন লেখা আছে। তাহলে অ্যাট গেল। এবার টু আসো। টু মানে কি, কোনো কিছুর দিকে হলে আমরা টু ব্যবহার করি। যেমন তোমরা জানো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, দিক বোঝাতে আমরা টু ব্যবহার করব। আচ্ছা, এই টু, টু এর ব্যবহার। একটু পরে একটা ছোট টেস্ট নিব, এই যে 15টা পড়াচ্ছি এখন, এই 15টার উপরে টেস্ট নিব আগে, হ্যাঁ এরপরে অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। টু মানে কোনো দিকে, আমি শহরে যাই, আই গো টু দ্য সিটি। অনেকে ভুল করে তোমরা বলে ফেলো মাঝে মধ্যে আই গো স্কুল, তোমরা বলো না কিন্তু অনেক ব্যাচে বলে ভুলটা, আই গো টু স্কুল হবে, অর্থাৎ এখানে কিন্তু একটা টু ব্যবহার করতে হবে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি হসপিটালে যাই, আই গো টু হসপিটাল। তার মানে কোনো নির্ধারিত নির্ধারিত না, কোনো দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করছি।
ওকে, এরপরে কি আছে দেখো। আচ্ছা স্যার বলো বলো স্যার বলো। আই গো টু স্কুল, এখানে টু আছে, এখানে দিকে ওই বাংলাটা বলা হবে না। ওটা স্কুলে যাচ্ছি, ওই যে স্কুলে, এই যে দেখো স্কুল, আমি তো স্কুলে নাই, তাহলে আমি স্কুলে যাই। স্কুল, স্কুল একটা দিক, তার মানে স্কুল একটা জায়গা, তার মানে স্কুলের দিকে যাচ্ছ না তুমি, ইয়েস স্যার। এই কারণে টু ব্যবহার করতে হবে। কিন্তু তুমি যখন বলছো যে স্যার আমি স্কুলের মধ্যে আছি, তখন আর টু হবে না, তখন বলতে হবে আই এম অ্যাট মাই স্কুল। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ঠিক আছে, অর্থাৎ কোনো দিক বোঝালেই স্কুলের দিক বলো, বাড়িতে যাই, ওটাও একটা দিক, অর্থাৎ কোনো দিকে গেলে আমরা টু ব্যবহার করব। আচ্ছা এটা গেল, কি বলেছি আমি, বললাম হচ্ছে টু। ফ্রম দেখো, এটা খুবই সহজ, ফ্রম মানে থেকে। আচ্ছা থেকে, আমি একটু পরে আরেকবার সবগুলো রিভাইজ করাবো, হ্যাঁ। ফ্রম মানে কি, থেকে। আচ্ছা যদি বলো যে আমি আমার বাবার কাছ থেকে টাকা নেই, আমি আমার বাবার কাছ থেকে টাকা নেই, রাফি বলো দেখি নেওয়া ইংলিশটা কি? হ্যাঁ বাবা, ঠিক মানে নেওয়া। তাহলে বলো দেখি আমি কিছু টাকা নেই, ইংলিশটা কি হবে? বলো আমি কিছু টাকা নেই, বলো আই, বলো বলো। I take some money হ্যাঁ হ্যাঁ, তারপরে বাবার কাছ থেকে কি হবে? আই টেক সাম মানি, বলো। from my father. ফ্রম মাই ফাদার, ফ্রম মাই ফাদার, ব্যাস হয়ে গেল। আই টেক সাম মানি ফ্রম মাই ফাদার, আমি আমার বাবার কাছ থেকে কিছু টাকা নেই। আচ্ছা ঠিক একইভাবে যদি বলি যে ধরো বললাম হচ্ছে এই, আচ্ছা স্যার, হ্যাঁ বাবা বলো বলো। আচ্ছা একটা কথা বলবো। অবশ্যই। আচ্ছা স্যার, প্রিপোজিশনে মনে হয় আরেকটা শব্দ আছে, কোনটা বলো বলো, তুমি বলো। হ্যাঁ ডিউরিং। হ্যাঁ, ডিউরিং। এই যে আমি তোমার কথা স্পষ্ট বুঝি না, আবার বলো। জি, ডিউরিং। বানানটা বলো দেখি। ডি ইউ আর আই এন জি। ও ডিউরিং বলছো, আচ্ছা আচ্ছা, আমি ওটাও বোঝাচ্ছি তোমাকে। আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ আমি বোঝাচ্ছি। দেখো গাছ থেকে আমরা ফল পাই, আরো অনেকগুলো বাকি আছে প্রিপোজিশন, হ্যাঁ। যেমন আমরা ফল পাই, উই গেট, এই যে উই গেট ফ্রুটস, ফ্রুটস ফ্রম দ্য ট্রিস। আচ্ছা এখানে এই ট্রিস কেন দিয়েছি জানো? গাছ বলতে এখানে একটা কমন নাউন বলেছি, গাছ বলতে সব গাছকে আমি বুঝিয়েছি। উই গেট ফ্রুটস ফ্রম দ্য ট্রিস। আচ্ছা এরপরে মিফতাহুল যেটা বলেছে ডিউরিং, যদিও আজকের পার্টে নেই এটা, তবু তোমার কারণ আগে সহজগুলো বুঝিয়ে আমি কঠিনের দিকে যাব। আচ্ছা তারপরও যেহেতু বুঝতে চাইলো আমি একটু ডিউরিং মানে সময়কাল, হ্যাঁ। যেমন বললাম যে মানে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, ইট রেইনস, এই যে দেখো ডিউরিং, ডিউরিং দ্য রেইনি সিজন, রেইনি সিজন। তার মানে একটা একটা সময়, একটা সময়ে কোনো কিছু চলমানরত বোঝায়, সময়কাল, হ্যাঁ। ইট রেইনস ডিউরিং দ্য, অর্থাৎ এই যে সময়টা চলছে রেইনি সিজনের সময় বৃষ্টি হয়। এখানে আসলে ডিউরিংটা বোঝাচ্ছে যে কোনো একটা সময়ে কোনো একটা কাজ হয়। যেমন বললাম যে আমি টেলিভিশন দেখার সময় ভাত খাই, ঠিক তেমনি আই ইট রাইস ডিউরিং ওয়াচিং টেলিভিশন। ওকে, এটা যদি আপাতত না বোঝো অসুবিধা নেই, এটা আমি বোঝাবো সামনে। বাট মিফতাহুল কি বুঝতে পেরেছো? তুমি যেহেতু প্রশ্ন করেছিলে। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা চলমান সময়ে কোনো একটা ঘটমান কোনো বিষয়কে উল্লেখ করতে আমরা ডিউরিং ব্যবহার করে থাকি। আচ্ছা তো যাই হোক, আমরা এখন পর্যন্ত 15টা প্রিপোজিশন শেষ করেছি পারফেক্টলি। ও আরেকটা উইথ মানে সাথে, এটা তো জানো। আচ্ছা আমি তারপরে সবগুলো আরেকবার একটু রিভাইজ করছি। উইথ মানে সাথে, যেমন আই গো টু স্কুল উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে স্কুলে যাই, গো টু স্কুল উইথ মাই ফাদার, উইথ মাই ফাদার। ওকে, তাহলে চলো প্রথম থেকে আমরা আরেকবার একটু রিভাইজ দিয়ে আসি, হ্যাঁ। সবাই একটু খেয়াল করো প্লিজ, খুব এবার একটু খুব মনোযোগ দিবা, যাতে এই 15টা জিনিস আবার এবং এই 15টা জিনিস থেকে আমি তোমাদের এখন একটা পরীক্ষা নেব, হ্যাঁ। যাতে পরীক্ষাটা ভালো করতে পারো, বুঝতে পারো, এই জন্য মূলত এটা দেখবা ভালো করে। দেখো ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে,
ওকে, আমি আবার একটু বোঝাচ্ছি তোমাদের যাতে জিনিসটা মনে থাকে। হ্যাঁ, ইন মানে কোনো কিছুর মধ্যে, এটা একটা বাসা, এই বাড়ির মধ্যে মনে করো কিছু মানুষ আছে, তাহলে বলতে পারি দেয়ার আর সাম পিপল ইন দ্য হাউস, বাড়ির মধ্যে আছে। এবং একটু আগে আমি আরেকটা বলেছি ইনটু, অর্থাৎ বাহিরে থেকে প্রবেশ করা, যেমন হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে ঘরের মধ্যে গতি নিয়ে প্রবেশ করলো, গতিশীল ছিল। হ্যাঁ, তাহলে হি ওয়েন্ট ইনটু দ্য রুম, অথবা সে ঘরের মধ্যে যায়, হি গোজ ইনটু দ্য রুম। আচ্ছা, অন মানে কি কোনো কিছুর উপরে, ধরো একটা টেবিল এবং টেবিলের উপরে একটা বই আছে, দেখো, এবং এই বইটা কিন্তু এর সাথে স্পর্শ করে আছে, মানে এমন না যে এখানে অনেক গ্যাপ না কিন্তু, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি কি থাকে, এখানে লেগে থাকে, তাহলে অন বলতে হবে। আর যদি এমন হয় যে এই বিড়ালটা ঝাঁপ দিয়ে টেবিলের উপরে যায়, তাহলে দ্য ক্যাট জাম্পস অন টু, এখানে ইনটু হবে না কিন্তু, উপরে, অন টু দ্য টেবল। ব্যাস, আন্ডার মানে নিচে। আচ্ছা গেল। ওভার মানে উপরে, কিন্তু লেগে থাকবে না। যেমন এক্সাম্পল দিয়েছিলাম, দেয়ার ইজ আ ফ্যান ওভার মাই হেড, আমার মাথার উপরে একটা ফ্যান আছে। আচ্ছা, এরপরে আসো, পাশে হলে আমি দিয়েছি বিসাইড, আর এই কাছে হলে নিয়ার। তার যদি বলি দেয়ার ইজ আ টেবল, সরি, দেয়ার ইজ আ চেয়ার বিসাইড দ্য টেবল, অথবা দেয়ার ইজ আ টেবল নিয়ার, নিয়ার মানে কাছে, বিসাইড মানে পাশে। আচ্ছা, এরপরে এরপরে দেখো কি আছে, বিটুইন মানে কি বলেছি, দুইজন ব্যক্তি অথবা দুইজন বস্তুর মধ্যে, যেমন আই ডিভাইডেড সাম ফ্রুটস বিটুইন মাই টু ফ্রেন্ডস। আর অ্যামাং হবে যদি অনেক কিছুর মধ্যে হয়, আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামাং মাই ফ্রেন্ডস। আচ্ছা, এরপরে ছিল আমাদের ইন ফ্রন্ট অফ, এটা হচ্ছে সামনে, তাই না, সামনে, যেমন স্কুলের সামনে একটি খেলার মাঠ আছে, দ্যার ইজ আ ফিল্ড ইন ফ্রন্ট অফ মাই স্কুল। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, যেমন দেয়ার ইজ আ ফিল্ড বিহাইন্ড মাই স্কুল, তারপরে স্কুলের পিছনেও কিন্তু অনেক জায়গাতে আছে, স্কুলের সামনে জায়গা নাই, স্কুলের পিছনে তোমার হচ্ছে আছে, কি বলে, মাঠ আছে। অ্যাট মানে নির্ধারিত জায়গা বা সময়, আই গো টু স্কুল অ্যাট 8 o'clock, শি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। তারপরে আই মেট হিম অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে তার সাথে দেখা করেছিলাম। টু মানে কোনো দিকে বোঝাতে টু ব্যবহার করতে হয়, যেমন আই ওয়েন্ট টু স্কুল। ফ্রম মানে থেকে, ইনটু বুঝিয়েছি, অন টু বুঝিয়েছি, উইথ মানে কোনো কিছুর সাথে হলে আমরা উইথ ব্যবহার করে থাকি, যেমন আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, এই 15টা, স্যার আমি এই জিনিসটা বুঝতে পারি না, এমন কেউ আছো, বলতে পারো? একদম ক্লিয়ার হয়েছে তো টোটালটা? ভেরি গুড। যদি ক্লিয়ার হও, দেখো তো আর কত মিনিট আছে, কেটে যায় কিনা, কতক্ষণ? আচ্ছা, 3 মিনিট আছে, তাই না?